আজকের এই মহান দিন স্বামী বিবেকানন্দের আমরা শুভ জন্মদিন পালন করছি। ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুবা দিবস উপলক্ষে ঘোষণা করেছেন এবং এই দিনটি আমরা গ্রামে শহরে প্রত্যেকটা প্রান্তে নিষ্ঠার সঙ্গে পালন করি, কারণ যুবা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই শুভ জন্মদিন। উনি যেমন একদিকে বৈরাগ্যের প্রতীক, অন্যদিকে বীর সন্ন্যাসী। আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত জাস্টিস এস.সি. দাস, চেয়ারম্যান ত্রিপুরা পুলিশ একাডেমি কমিশন, সিদ্ধার্থ সিং জয়সওয়াল, কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, स्वामी इंद्रानंद महाराज, सेक्रेटरी रामकृष्ण मिशन धलेश्वर, स्वामी शुभंकरानंद महाराज, सेक्रेटरी रामकृष्ण मिशन विवेकानंद आमतली, उपस्थित मायरा बोनेरा, सज्जन मंडली, मीडिया बंधुरा, स्वामीजी माने আমরা সঙ্গে সঙ্গে যার চেহারাটা আমাদের সামনে স্বাভিমানের সঙ্গে চলে আসে, সেটা সে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ লন্ডন। স্বামীজি নামটা যেই মাত্র কোন ব্যক্তির সামনে, স্বামীজি তো যে কোনো মহারাজকে আমরা ভারতবর্ষের পরম্পরাগত নিয়ম অনুসারে স্বামীজি বলি, কিন্তু এমনিতে যদি কাউকে বলি স্বামীজির ফটো লাগাও তো স্বামী বিবেকানন্দকে এনে রেখে দেবে। ছোট্ট শিশুকে যদি বলি সেও তার দিকে উঙ্গলি উঠায়। বুজুর্গ 90 বছরের কোনো মার দিকে যদি তাকায় তো স্বামী বিবেকানন্দের ফটোটাই হি কিনে রাখে। খুব কম সময়ে ভারতবর্ষকে এক নতুন ভাবে পরিচয় করা, তৎকালীন পরাধীন ভারতবর্ষকে সে বীর সন্ন্যাসী স্বাভিমানের সঙ্গে পুরো দুনিয়ার সামনে তুলে ধরা, স্বামী বিবেকানন্দ। আজকে আমাদের মধ্যে যে ঊর্জা, উদ্দীপনা, তেজস্বিতা, যুবাদের উৎসাহের মূল স্রোত স্বামী বিবেকানন্দ। আমি ত্রিপুরাবাসীর কাছে আগ্রহ করেছি, ত্রিপুরাতে প্রত্যেকটি বাড়িতে কমসে কম একটি স্বামী বিবেকানন্দের ফটো, আর তার সঙ্গে সুন্দর একখানা বাণী, সেটা বৈভবশালী ত্রিপুরা তৈরি করার জন্য এক মূল মন্ত্র হতে পারে। যেমাত্র আমরা স্বামীজির সেই ছবি দেখি, মনের মধ্যে বিশ্বাস, ঊর্জা, আর বিশ্বাস আর ঊর্জা
ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে और বিশ্বাস উর্জাই কনফিডেন্স তৈরি করে আর ব্যক্তির মধ্যে যখন কনফিডেন্স তৈরি হয় তখন তার ব্যক্তিত্ব নির্মাণ আর জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ কোনো ছোট বড় হয় না কাজ কিভাবে সম্পন্ন করেছি তার মধ্যে নিষ্ঠা কতটা ছিল সাকসেস রেট কি ছিল সময়ের মধ্যে করেছি কিনা সেটা বড় কাজ সবকিছু বড় ও স্বামীজি তার জীবনে সেটা দেখিয়েছে তার জীবন চরিতার্থ ব্যক্তিত্বকে নতুন কিছু শেখা নতুন কিছু করার উদ্যোগিনা জাগা বন্ধুরা আমরা ভাগ্যবান যে আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি যেই মাটিতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে আমরা ভারতবাসী আমরা এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি এই ভূমি এক পবিত্র ভূমি আমার ওমেন্স কলেজের বোনেরা গান গাইছিলেন লাস্টের 2 লাইন কি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই কোথায় আছে পারিবারিক স্নেহ একান্নভুক্ত পরিবার জয়েন্ট ফ্যামিলি একসময় তো জ্ঞাতি গোষ্ঠী এক জায়গায় থাকা আজকে আমরা ধীরে ধীরে কিছুটা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে গিয়েছি কিন্তু আমার বাপ দাদারা যখন ছিল তখন আমি দেখেছি এক জায়গায় আত্মীয় স্বজন পরিজন মানে ব্লাড রিলেশনের যারা রয়েছে এক গ্রামে থাকে 100 পরিবার একসঙ্গে এটা শুধু ভারতবর্ষেই থাকে হতে পারে এই মাটিতে হতে পারে ইউরোপীয় সভ্যতা তো 4 ব্যক্তিকে এক জায়গায় রাখা যায় না মাদার্স ডেতে ফাদার্স ডেতে একে অপরের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় বাচ্চা কাচ্চাদের সঙ্গে আর আমাদের এখানে আমাদের পরম্পরা আমাদের সংস্কার ভোরবেলা উঠি তো সূর্য দেবতা নমস্কার করি और माँ बाबा पा छुए आशीर्वाद নিই এখানে তো ডেইলি মাদার্স ডে হচ্ছে ডেইলি ফাদার্স ডে হচ্ছে তারপর ভারত সবকিছু গ্রহণ করে ডেইলি করার পরও যেদিন আবার ফাদার্স ডে মাদার্স ডে হয় সেদিনটাও আমরা পালন করি ভারত সবকিছু গ্রহণ করতে জানে भारत एक এমন সংস্কৃতি আমরা ইতিহাসে দেখেছি ভারতবর্ষ একসময় বিভিন্ন রাজরাজওয়াদের দ্বারা পরাধীন ছিল
মুঘলদের আছে 600 বছর, ইংরেজদের আছে 200 বছর, যে লম্বা সময়গুলো বলছি। কিন্তু ভারতীয় সংস্কৃতির সামনে এরা পরাজিত হয়েছে। মুঘলরা ভারতীয় সংস্কৃতির সামনে পরাজিত হয়েছে। ইংরেজদের ভারতের সংস্কৃতিকে মানতে হয়েছে। আর এই সংস্কৃতির বাহককে, ধারককে এই যে স্ট্রমে যে লোক বসে আছি ওনারা। আমরা প্রশাসক, জনতার যারা চুনাও ব্যক্তি। ভারত গণতান্ত্রিক দেশ, আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করি, কিন্তু সমাজকে বেঁধে রাখা, সমাজকে এক জায়গায় রাখা, ভারতকে এক জায়গায় রাখা, সেটা কে করে কাজটা? সেটা আমাদের এই যে ধর্মীয় রীতিনীতি, সংস্কার, যারা তার ধারক বাহক, ওনারা ভারতকে এক জায়গায়, এক জায়গায় নিয়ে আসে। একই সংস্কার, একই সংস্কৃতি। ত্রিপুরাতে রামকৃষ্ণ মিশন যে সংস্থান রয়েছে, তার মধ্যে যে নিয়ম কানুন, যে আদব কায়দা, সেটা শিকাগোতেও যে আশ্রম রয়েছে তার মধ্যে সেই আদব কায়দা। তো আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, আমাদের বেশভূষা, আমাদের চাল চলন, চরিত্র, চেহারা এক জায়গায় নিয়ে আসা। পরিধান আলাদা হতে পারে। আজকে বিপ্লব স্যুট পড়েছে, কালকে কুর্তা পাজামা পড়েছে, কিন্তু স্বভাবের মধ্যে, চাল চলন, চরিত্র, চেহারার মধ্যে ভারতীয়ত্ব। ভারতবর্ষে যে কোনো প্রান্তে যায় তো গুরুজনদেরকে পায়ে ধরে নমস্কার করা। কারোর সঙ্গে যদি তামিলনাড়ুতে যদি যাই, কোন লোক এসে পরিবারের সঙ্গে দেখা হয়েছে, তো পরিচয় করছে এই বিপ্লব বাবু। তো বাড়িতে যদি অনুজ থাকে, কি করে? পা ধরে নমস্কার করে। যদি আসামে যাই, সেটাও সেই সংস্কার। যদি পাঞ্জাবে যাই, সেখানেও সেই সংস্কার। এগুলো শেখালো কে? এত বড় ভারতবর্ষ, 130 কোটি ভারতবাসীর দেশ। ছয়শো বছর তো মুঘলরা শাসন করেছে, কই আমাদের সংস্কার তো নিয়ে যেতে পারেনি। কারণ এটা ভারত। তাই বন্ধুরা, এখানেও একটা নতুন সুন্দর মানসিকতা নিয়ে নতুন সরকার এসছে। আমি বলি না একদিনে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমিও একদিনে বড় হইনি, সময় লাগে। কিন্তু সময়টা কি হতে পারে? কৈশোরের কাজ কৈশোরেই করতে হবে, যৌবনের কাজ যৌবনই করতে হবে, বার্ধক্যের কাজ বার্ধক্যই করতে হবে। কিন্তু তারও ব্যতিক্রম যদি কোন ব্যবস্থা তৈরি করেছে, সেটা যার আজকে শুভ জন্মদিন, স্বামী বিবেকানন্দ।
ব্যতিক্রমী সন্ন্যাসী। আজকে এই সরকারটাও চাল চরিত্র চেহারার কথা বলি, গুড ম্যানার, ম্যানেজমেন্ট, কমিটমেন্ট, এই শব্দগুলোর কথা বলি। এগুলি একটা সরকারকে, একটা ব্যবস্থাকে সমৃদ্ধি এনে দিতে পারে। আর সমৃদ্ধি তখনই আসে যখন শুভ্র মানসিকতা, নিষ্ঠা, বিশ্বাস, সময়ানুবর্তিতা, এগুলো যখন গভর্নেন্সে থাকে তখন গুড গভর্নেন্স তৈরি হয়। গুড গভর্নেন্স এক সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা দিতে পারে। বন্ধুরা, আমি নতুন ত্রিপুরার কথা বলি, শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলি, মডেল ত্রিপুরার কথা বলি, এই শব্দগুলো 2.5-3 বছর আগে ত্রিপুরার মানুষ শুনেনি। কাউর মুখে বলতে আমি শুনিনি যে মডেল ত্রিপুরা হবে, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, সমৃদ্ধিশালী ত্রিপুরা হবে। এই শব্দগুলো আমরা 2.5-3 বছর যাবত পেয়েছি। এই শব্দগুলো পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, পজিটিভিটি নিয়ে আসে। আর পজিটিভিটি যখন আসবে, ব্যক্তির জীবনে সাকসেস আসবেই আসবে। আর ব্যক্তি সমাজ জীবনে যখন সাকসেস আসে তো সরকারের মধ্যে নিশ্চিত সাকসেস আসে। স্বামীজি তো শিখিয়েছেন, জীবনে হয় না বা পারি না এমন কোনো কিছু শব্দ নেই। মানুষ দুনিয়ার শ্রেষ্ঠতম জীব। যখন দুনিয়ার শ্রেষ্ঠতম জীব আমরা, তো শ্রেষ্ঠতম কাজটা আমরা কেন পারব না? না পারার কোনো কিছু নেই। যখন আমরা শ্রেষ্ঠ জীব, তো শ্রেষ্ঠ কাজ করার জন্য আমাদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। তাই এই সরকার যে নতুন নতুন কাজগুলোতে হাত দিয়েছে, সেগুলো আপনারা সময়ে সময়ে অনুভব করেন, কিন্তু বাস্তবে ফিজিক্যালি তা দেখতে হবে, অনুভব করলেই হবে না। এক সময় ত্রিপুরাতে বলা হতো ত্রিপুরা ভূকম্প জোন 5, ত্রিপুরাতে 5 তলার উপরে বিল্ডিং করা যাবে। আজকে সরকার বলছে 15 তলা পর্যন্ত বিল্ডিং হবে। এক সময় ত্রিপুরাতে, আগরতলাতে ফ্ল্যাট কালচার ছিল না। কারোর যদি ইচ্ছে হতো একটা ফ্ল্যাটে থাকবো, যদি পয়সা থাকে তো কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট ছেলের জন্য, মেয়ের জন্য বুক করে আসতো। জীবনের শেষ কামাই কলকাতা শহরে লাগিয়ে আসতো। আজকে আমার গর্ব হয় যে আমার আগরতলাতে প্রায় 2500 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আগামী 3-4 বছরে আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে। আর সেই ফ্ল্যাটগুলো কত তলা? 14 তলা, 15 তলা, 6 তলা, 7 তলা।
তখন হচ্ছিল না 5 তলার উপরে বিল্ডিং হবে না, ভূকম্প জোন। এখন কিভাবে হবে 15 তলা? যেটা স্বামী বিবেকানন্দ বলেছে, দুনিয়াতে হয় না, হতে পারে না এমন শব্দ নেই। আপনাকে রাস্তা বের করতে হয়, কোন রাস্তা আপনি যাবেন, কিভাবে আবিষ্কার করবেন, সে দিশাতে যেতে হয়। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, 10,400 বর্গ কিলোমিটারের কাছাকাছি। জমিন তো আমি বাড়াতে পারবো না। আজ থেকে 15 বছর আগে থেকে এই ত্রিপুরার জন্য কল্পনা করা উচিত ছিল হাই রাইজ বিল্ডিং। আমরা আগরতলাবাসী, আমরা জানি আগরতলাতে জমির দাম কেমন। যেখানে জমিন কম হয় সেখানে উপরে যেতে হয়। আজকে সরকার সেই দিশাতে কাজ করছে। কেউ কোনোদিন কল্পনা করেনি আগরতলাতে রামনগরে লাইট হাউস নির্মাণ হবে। ভারতবর্ষের 6টি রাজ্যের মধ্যে আদরণীয় প্রধানমন্ত্রী লাইট হাউসের প্রকল্প দিয়েছেন। তার মধ্যে আমাদের সুন্দরী পাহাড়ি এই ত্রিপুরা রাজ্য, ত্রিপুর শ্রী মায়ের পবিত্র ভূমি। এই লাইট হাউসের ভাগিদার এই ত্রিপুরা, আগরতলা সহ সাক্ষী। আগে ত্রিপুরার যে অঙ্গনবাড়ির এক বিল্ডিং তৈরি করতে সরকারের 2 বছর সময় লাগবে, আজকে আধুনিকতম টেকনোলজি, নিউজিল্যান্ডের ভূকম্প রোধক টেকনোলজিতে 7 মঞ্জিলা, 7 তলা, 6খানা বিল্ডিং এক জায়গাতে, সমস্ত আধুনিকতম সুবিধা রামনগরে তৈরি হবে। কতদিনে? মাত্র 12 মাস। কেউ কল্পনা ছিল ত্রিপুরার কোন মানুষের 12 মাসে 1000 ফ্ল্যাট তৈরি হবে? বলতে পারে আমাকে এখানে যারা বসে আছে, কেউ বলে না আমি 12 মাসে তৈরি করে দেব বা করবো, আমি কল্পনা করেছিলাম জীবন। কারোর কল্পনা পর্যন্ত ছিল না যে ত্রিপুরার মাটিতে 12 মাসে মানে 1 বছরে 1000 ফ্ল্যাট এবং আধুনিকতম টেকনোলজিতে তৈরি হবে। এটাই তো স্বামীজি চেয়েছিল। আমি শুধু স্বামীজির ফটো দেখবো আর বাণী পড়বো হবে না, স্বামীজি কি বলেছে তার ধরাতলে নামতে হবে। আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনার কাছে গেলে আমি দেখি স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। और स्वामी जी के যখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে সে ঊর্জা চলে আসে, সে মানসিকতাতে কাজ করে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছান, দুনিয়ার সবচেয়ে ভালো টেকনোলজি নিয়ে আসার জন্য। কেউ কোনোদিন কল্পনা করেছিল আগরতলাবাসী যে নিউজিল্যান্ডের সেই ভূকম্প রোধক টেকনোলজিতে রামনগরের বিল্ডিং হবে? আর সেই বিল্ডিং কাকে দেওয়া হবে? আমির ব্যক্তিকে, ধনবান ব্যক্তিকে না। যে প্রথম যে বাণীগুলো করছিলেন আমার গরিব ভারতবাসী, अंतिम व्यक्ति যে বিপিএল, যে অন্তোদয়ের অধিকারী, সেই পরিবার সেই লাইট হাউসে থাকবে। কোন আমির ব্যক্তি থাকতে পারবে না। আমারও হয়তো ইচ্ছা হবে একবার গিয়ে সেই লাইট হাউস দেখি। যখন তৈরি হবে নিশ্চিত আমার মধ্যে কিউরিওসিটি আছে, সেই লাইট হাউসটা হবে কেমন, কিভাবে 12 মাসে তৈরি হয়ে যায় 1000 ফ্ল্যাট এবং 6-7 মঞ্জিলা। এখানে যারা বসে আছে তাদের মধ্যেও এক জিজ্ঞাসা থাকবে, সেই লাইট হাউসের সামনে দাঁড়িয়ে যে গরিব ব্যক্তি থাকবে তাকে একবার বলবে আমাকে একবার দেখাও না তোমার ঘরটা। আর আগে এই গরিব ব্যক্তি কোনো 5 মঞ্জিলা বিল্ডিং দেখতে তার সামনে দাঁড়িয়ে ভাবতো এই বিল্ডিং আমার জীবনে কোনোদিন আসবে কিনা, তার মধ্যে একবার বসতে পারবো কিনা। আর আজকে
আগরতলার আমির ব্যক্তি সেই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে বলবে সেই বিল্ডিং একবার আমি ঢুকতে পারবো কিনা, একবার বসতে পারবো কিনা, সেই জায়গা নিয়ে এসছে মাননীয় প্রধানমন্ত্রী। তাকে বলে পরিবর্তন, তাকে বলে সমাজ ব্যবস্থা নতুনত্ব। সেটা মডেল ত্রিপুরার উদাহরণ। আমি যে মডেল ত্রিপুরা বলি সেটা হচ্ছে মডেল ত্রিপুরার উদাহরণ। যেটা কোনোদিন হয়নি, যখন হচ্ছে এটা হচ্ছে মডেল। আগে 5 মঞ্জিলা বিল্ডিং তৈরি হতো 3 বছরে, এটা মডেল নয়। মডেল হচ্ছে লাইট হাউস, 12 মাসে 1000 ফ্ল্যাট তৈরি। দিস মডেল। আগরতলাতে আইটি হাব হচ্ছে, সেটা হচ্ছে মডেল। আগরতলাতে আইটি হাব নেই, কেউ কল্পনা করেনি, সেটা মডেল। সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন, 2000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে, সেটা মডেল। সেটা ত্রিপুরাতে ছিল না। আমি রবীন্দ্র ভবনকে আরেক মঞ্জিলা বাড়িয়ে দিলাম, তার কালারটা চেঞ্জ করে দিলাম, সেটা মডেল না, সেটা মডেল না। সাবরুমে লজিস্টিক হাব হচ্ছে, সেটা মডেল। ত্রিপুরাতে কেউ লজিস্টিক হাবের কথা কল্পনা করেনি। চিটাগাং বন্দরগাহ খুলে যাবে 70 কিলোমিটার দূরে, পুরো জলপথে সবকিছু সমুদ্র বন্দর দিয়ে চলে আসবে, সেটা মডেল। সেটা ত্রিপুরাতে আগে ছিল না। ত্রিপুরা মানুষের কল্পনাও ছিল না। সাবরুমে আইসিপি, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, আধুনিকতম ব্যবস্থা, সেটা ত্রিপুরাতে ছিল না, নতুন হচ্ছে। সেটা মডেল ত্রিপুরার উদাহরণ। ত্রিপুরাতে বাঁশের বোতল তৈরি হচ্ছে। ফরেন ডেলিগেট যখন দিল্লিতে আসে, আমি গত কিছুদিন আগে দিল্লি থেকে এসেছি, তো 140টা দেশ থেকে ফরেন ডেলিগেটস আসবে। তার জন্য বলছে তাদেরকে উপহার দেবে। উপহারে কি দেবে? আমাকে বলছে যে ত্রিপুরার বাঁশের বোতল পাঠিয়ে দিন, তাদেরকে তার উপহার দেব। ফরেন ডেলিগেটস আসবে, ত্রিপুরার বাড়ি বাঁশের বোতল দেবে। এটা মডেল ত্রিপুরার উদাহরণ। 140 দেশের প্রতিনিধি আসবে, এর চাইতে সৌভাগ্য ত্রিপুরাবাসী কি হতে পারে? আজকে জানেন ত্রিপুরার বাঁশের বোতলের দাম কত? দুবাইয়ের বাজারে 2500 টাকা, 3000 টাকা এক বোতল বিক্রি হয়। খালি, তার মধ্যে অন্য কিছু নয়। 2500 থেকে 3000 টাকা বিক্রি হয়। একটা বাড়ি বাঁশের লাগত কত? একটা বাড়ি বাঁশ 50 টাকা, আগরতলাতে 150 টাকাতে পাওয়া যায়। 150 টাকার বাঁশ দিয়ে 7 থেকে 8টা বোতল তৈরি হয়। তার মধ্যে যদি কাঁচের বোতল ভিতরে থাকে, তার লাগত লাগিয়ে দিই, একটা বাঁশের দাম কত আসে? 21 থেকে 22,000 টাকা। 10,000 টাকা যদি লাগত লাগিয়ে দিই, তো 11,000 টাকা লাভ হয়। এর চাইতে বড় বিজনেস কি হতে পারে? আজকে ত্রিপুরার নজওয়ানরা সেদিকে যাচ্ছে। এই বাস আগেও ছিল ত্রিপুরাতে, কিন্তু তাকে মডেল ত্রিপুরার জন্য আবিষ্কার করা, স্বামীজির যে সোচ, তাকে লাগিয়ে দেওয়া আর সেই পথে ত্রিপুরাকে নিয়ে যাওয়া। আজকে ত্রিপুরা সেই পথে যাচ্ছে। ও স্বাভাবিক সরকারের কাছ থেকে রোজগার চাইল, যেমন জব ক্রিয়েটার তৈরি হয়েছে, এমএসএমই সেক্টরের লোক কাজ করছে, গভর্নমেন্ট সেক্টরে জব তৈরি হয়েছে। কিন্তু এখন হাতে তুলে জব দেওয়া যায় না। আমি বলতে পারি না যে আমি এই ছেলেটাকে চাকরি দিয়ে দেব। এই জায়গাতে এখন আর ত্রিপুরা নেই। তারপর আমি বলি যে সবকিছু ঠিক হয়ে গেছে, সেটা আমি স্বীকার করি না।
একটা ধারা বহুদিন যাবৎ চলছিল, তার থেকে বেরিয়ে এসে এক নতুন ধারা তৈরি করতে। আরে আমরা একটা বাড়ির সামনে রাস্তা তৈরি করতে হতো, আগে সে মাটির রাস্তা তৈরি হয়, তারপরে তাকে চৌড়াকরণ করতে হয়, তারপর তার মধ্যে ইট বসিয়ে দিই, তারপরে তার মধ্যে পাথর বসিয়ে দিই, তারপর বিটুমেন দিয়ে দিই, তারপর সে রাস্তা তৈরি হয়। আজকে রাজ্য সেই দিশাতে চলছে। আমি আপনাদের সবার শুভকামনা চাই, আশীর্বাদ চাই, সবার সহানুভূতিতা চাই। সাতত্রিশশো ত্রিপুরাবাসীর সৌহার্দ্যপূর্ণ মানসিকতা চাই। আর একা কোনো কিছু করা যায় না, সামরিক বলই এক রাজ্যকে বৈভবের দিকে নিয়ে যেতে পারে। एक पॉजिटिव मानसिकता ही एक समाज सुंदर तैरी करते पारे। আমি আশা করি আজকের এই শুভ দিনে, পুণ্য দিনে আমরা সবাই মিলে স্বামীজির যে স্বপ্ন সর্বশ্রেষ্ঠ ভারত তৈরি করা, সর্বশ্রেষ্ঠ নজওয়ান তৈরি করা আর সর্বশ্রেষ্ঠ মানসিকতা তৈরি করা, এগুলো যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, তবেই আজকের দিনের সার্থকতা আসবে। স্বামীজির যে জীবনধারা সেটা এটাই বলে, এটাই আমরা অনুভব করি। আমরা নিজের নিজের জীবনে, নিজের নিজের কর্মে সেটা প্রতিফলিত নিশ্চিত করব আর সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা নিশ্চিত বানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।